Hello, dear learners. Here I am Fahmida Akhtar Brishti with you, and today we are going to talk about gerund and its uses. gerund হচ্ছে খুবই কমন একটি টপিক আমাদের জন্য, আমাদের স্পেশালি বাংলা মিডিয়ামে ক্লাস 8 এর স্টুডেন্টদের থেকে শুরু করে আপ টু আমরা জব সিকার যারা আছি তাদের সবার জন্য gerund একটি খুবই কমন টপিক, এবং আমাদের অনেকের কাছে gerund-এর টপিকটি খুবই কঠিন মনে হয়। তা আমি চেষ্টা করব আজকের ক্লাসে gerund কি এবং gerund-এর স্ট্রাকচার কি সেটা খুব সহজে উপস্থাপন করার, এবং একই সাথে gerund-এর 3টি ইউজ সম্পর্কে আমরা জানব, এবং এর পরের আরেকটি ক্লাসে আমরা gerund-এর আরো 4টি ব্যবহার সম্পর্কে জানতে পারবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই চলুন জেনে নেওয়া যাক যে gerund কি। অনেক বইতে আসলে অনেক কঠিন করে অনেক ডেফিনেশন দেওয়া আছে, তা আমি চেষ্টা করেছি সহজ করে আমি যেভাবে নিজে বুঝি সেভাবেই আপনাদেরকে বলার জন্য। এখানে বলা হচ্ছে when we add with ing with the base form of a verb to form a noun it is called gerund। তার মানে আমরা যখন কোনো ভার্বের বেস ফর্মের বা প্রেজেন্ট ফর্মের সাথে ing যোগ করি, এবং কেন যোগ করি, আমরা যোগ করি একটা নাউন গঠন করার জন্য, তখন সেই ভার্বটাকে আমরা gerund বলছি, এখন আমরা কিছু উদাহরণ দেখি, তাহলে আমরা সেটি বুঝতে পারবো। প্রথম এক্সাম্পলে বলা হচ্ছে the reading test was easy। the reading test was easy, যেখানে দেখেন রিডিং টেস্ট, এখানে কিন্তু এই রিডিং টেস্ট এই দুটো শব্দ মিলিয়ে হচ্ছে একটা কম্পাউন্ড নাউন, ঠিক আছে। তো এখানে হচ্ছে টেস্টের আগে শব্দটা ছিল রিড, এখন রিডের সাথে যদি আমরা আইএনজি যোগ না করি তাহলে এটা আমরা আসলে নাউনে নিতে পারছি না, নাউন হবে না। তাহলে আমাদের কি করতে হবে, রিড ভার্বটার সাথে আইএনজি যোগ করে তখন এটাকে নাউনে নিয়ে যেতে হবে। তখন আমরা কি করতে পারবো, আমরা জানি আরেকটা বিষয় যে বাক্যের মধ্যে আমরা কোনো নাউন বা প্রোনাউনকে হচ্ছে সাবজেক্ট হিসেবে ইউজ করতে পারি। তো যেহেতু এখানে যে দেখেন রিডিং টেস্ট হচ্ছে একটা সাবজেক্ট, এই বাক্যটিতে কি রিডিং টেস্ট হচ্ছে সাবজেক্ট, তো আইএনজি যোগ করব এবং এই কম্পাউন্ড নাউনের এই আইএনজি যুক্ত রিডিং এই শব্দটা হয়ে যাবে এই বাক্যের gerund। I don't like her cooking, এখানে দেখেন দ্বিতীয় বাক্যে I don't like her cooking, এখানে কুক ভার্বটার সাথে আমরা আইএনজি যোগ করেছি এবং এর ফলে এটা হচ্ছে কুকিং হয়ে গেছে, এবং এই বাক্যটিতে কুকিং হচ্ছে একটি gerund। একইভাবে আমরা কিন্তু জানি যে কোনো বাক্যের মধ্যে অবজেক্ট হিসেবে আমরা কোনো নাউন বা প্রোনাউন হিসেবে ব্যবহার করতে পারি, এবং এই বাক্যটিতে আমরা বুঝতে পারছি যে কুকিং হচ্ছে একটি অবজেক্ট। তৃতীয় বাক্যে দেখি he hates smoking। স্মোক ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে স্মোকিং বানিয়েছি, কারণ এই বাক্যের মধ্যে স্মোকিংটা হচ্ছে একটা অবজেক্ট। রিডিং ইজ আ গুড হ্যাবিট, একইভাবে এখানে হচ্ছে রিডিং হচ্ছে এই বাক্যটার মধ্যে কি সাবজেক্ট, তো সাবজেক্টের জায়গায় যেহেতু আমাদের নাউন বা প্রোনাউন ব্যবহার করতে হবে, তাহলে রিড ভার্বটার সাথে আমরা আইএনজি যোগ করব এবং এর ফলে হচ্ছে এটা একটা নাউন হবে, এবং এই নাউনটি আসলে একটি gerund হবে। তো এত কথার পরে আমরা আসলে বুঝতে পারছি কি gerund হচ্ছে একই সাথে কি একটা ভার্ব এবং একটা নাউন, তার মানে ভার্ব থেকে আইএনজি যোগ করে নাউন গঠন করার প্রক্রিয়াটা হচ্ছে কি gerund। তো এখানে হচ্ছে আমি দুটো গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই, ট্রিক বলেন বা টিপ বলেন কিংবা ইনফরমেশন বলেন, সেটা বলতে চাই। সেটা কি, প্রথমে হচ্ছে আমরা সবাই জানি gerund হচ্ছে একটা non-finite verb। gerund is a type of non-finite verb। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে gerund এর কিন্তু কোনো ক্লাসিফিকেশন নেই। gerund has no classification। তা আশা করছি যে gerund এর ডেফিনিশন কিংবা বলা যায় যে gerund আসলে কিরকম, এর চেহারা কিরকম এবং এর স্ট্রাকচার কি সেটা আমরা বুঝতে পেরেছি। তো এখন চলুন আমরা চলে যাই gerund এর ব্যবহারের মধ্যে। এখানে প্রথম যে ইউজটা বলা হচ্ছে gerund এর, gerund can be used as subject in a sentence। হ্যাঁ, gerund কে আমরা কোনো বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে ইউজ করতে পারি। আমরা জানি যে বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার করার জন্য আমাদের নাউন বা প্রোনাউনকে দরকার হয়। যেহেতু gerund হচ্ছে এক ধরনের নাউন, তাহলে আমরা gerund কে কি করতে পারি, gerund কে আমরা বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। এখন আমরা কিছু উদাহরণ দেখি, তাহলে বিষয়টি পরিষ্কার হবে। এখানে দেখুন কি বলছে, রিডিং ইজ আ গুড হ্যাবিট। রিডিং ইজ আ গুড হ্যাবিট, এই যে দেখেন এখানে রিড ভার্বটার সাথে আমরা কি করেছি, আইএনজি যোগ করেছি, এবং আইএনজি যোগ করার ফলে এটা একটা নাউন হয়েছে, এবং এই আইএনজি যুক্ত নাউনটি হচ্ছে একটা gerund।
তো কি বলছে, রিডিং ইজ আ গুড হ্যাবিট, পড়া হচ্ছে একটি ভালো অভ্যাস। এবং এই বাক্যের মধ্যে বুঝতেই পারছেন যে রিডিং হচ্ছে একটি সাবজেক্ট হিসেবে কাজ করছে। দ্বিতীয় উদাহরণে দেখি, ইটিং আনকুকড ফুড ইজ নট গুড। এখানে একইভাবে ইট ভার্বটার সাথে আমরা আইএনজি যোগ করে এটাকে নাউন গঠন করেছি এবং এই নাউনটা বা জেরান্ডটা হচ্ছে এখানে এই বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করেছি। পরের বাক্যে আমরা দেখি, হান্টিং টাইগার্স ইজ ডেঞ্জারাস। এখানে হান্ট ভার্বটার সাথে আমরা আইএনজি যোগ করেছি এবং আইএনজি যোগ করার ফলে এটা একটা নাউন হয়েছে এবং জেরান্ড হয়েছে এবং এই জেরান্ডটিকে আমরা এই বাক্যের মধ্যে একটি সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি। পরের বাক্যে যদি আমরা দেখি, ইউজিং ফেসবুক টু মাচ ইজ হার্মফুল ফর ব্রেন। তো এখানে ইউজ ভার্বটার সাথে আমরা কি করেছি, ইউজ ভার্বটার সাথে আমরা আইএনজি যোগ করেছি এবং এই যোগ করার ফলে এটা একটা নাউন হয়েছে এবং জেরান্ড হয়েছে এবং এই জেরান্ডটিকে আমরা এই বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি। এখন আমরা চলে যাই জেরান্ডের দ্বিতীয় ব্যবহার সম্পর্কে। দ্বিতীয় ব্যবহারে কি বলা হচ্ছে, we can use gerund as object of a sentence। আমরা কোনো বাক্যের অবজেক্ট হিসেবে হচ্ছে gerundকে ব্যবহার করতে পারি। এখানে আমরা উদাহরণ দেখি। উদাহরণের মধ্যে কি আছে দেখেন, প্রথমে বলা হচ্ছে he hates smoking। এখানে স্মোক ভার্বটার সাথে আমরা আইএনজি যোগ করেছি, তাই না? এবং আইএনজি যোগ করার ফলে এটা স্মোকিং হয়ে গেছে এবং এটা একটা নাউন হিসেবে এখানে পরিবর্তিত হয়ে গেছে এবং এই নাউনটা আসলে একটা জেরান্ড এবং এই স্মোকিংটাকে আমরা কি হিসেবে এই বাক্যে ব্যবহার করেছি, স্মোকিংটা এই বাক্যের অবজেক্ট হিসেবে কাজ করছে। পরের বাক্যে আমরা দেখি, আই ডোন্ট লাইক হার কুকিং। আই ডোন্ট লাইক হার কুকিং, তাই না? তো এখানে এই যে কুকের সাথে আমরা আইএনজি যোগ করেছি এবং আইএনজি যোগ করার ফলে এটা একটা নাউন হয়েছে এবং জেরান্ড হয়েছে এবং এই জেরান্ডটা কি এই বাক্যের অবজেক্ট। পরের বাক্যে আমরা দেখি, হি ক্যান্সেলড দ্য মিটিং। একইভাবে আমরা মিট এর সাথে কি করেছি, আইএনজি যোগ করেছি এবং আইএনজি যোগ করার ফলে এটা একটা নাউন হয়েছে এবং জেরান্ড হয়েছে এবং এই জেরান্ডটি হচ্ছে এই বাক্যের মধ্যে একটা অবজেক্ট হিসেবে কাজ করছে। পরের বাক্যে দেখি, অ্যামি অ্যাডমিটস ডুইং দ্য মিসচিফ। অ্যামি অ্যাডমিটস ডুইং দ্য মিসচিফ। এখানে দেখেন যে ডু ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে এবং আইএনজি যোগ করার ফলে কি হচ্ছে, এটা একটা নাউন হয়েছে এবং এই বাক্যের মধ্যে ডুইং হচ্ছে একটা জেরান্ড এবং এই ডুইংটা কিন্তু এই বাক্যের মধ্যে একটা অবজেক্ট। এখন কথা হচ্ছে দেখেন, অবজেক্ট বলতে কি আমরা শুধু লাস্টের ওয়ার্ডটাকে বুঝি, বাক্যের লাস্টের ওয়ার্ডটাকে আমরা অবজেক্ট বলি না। কোনো বাক্যের মধ্যে ভার্বের পরে যতটুকু অংশ থাকে সেই পুরোটাকেই আমরা কি বলি, কোন একটা সিম্পল সেন্টেন্সে একটা ভার্বের পরে বাকি যে অংশ থাকে সে পুরোটাকে আমরা কি বলি, অবজেক্ট। তো এখানে দেখেন, এখানে ডুইং কিন্তু বাক্যটার মাঝখানে ব্যবহার করা হয়েছে। এখানে এই ডুইংটাও একটা অবজেক্ট, আবার এই যে উপরের বাক্যগুলোতে একদম সব শেষে আমরা আইএনজি যুক্ত যে রান্ডগুলো দেখতে পাচ্ছি, এখানে এই শব্দগুলো স্মোকিং, কুকিং, মিটিং এরাও কিন্তু অবজেক্ট। তো এখানে দেখেন মজার বিষয় হচ্ছে যে ডুইংটা মাঝখানে থাকার পরেও কেন অবজেক্ট, কারণ এটা হচ্ছে একটা ইনডিরেক্ট অবজেক্ট। আমরা জানি যে কোনো বাক্যের মধ্যে ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট দুই ধরনের অবজেক্ট থাকতে পারে। এখন অবজেক্ট আমরা আসলে কাকে বলি, অবজেক্ট হচ্ছে কি কোনো ভার্বের অ্যাকশন যেই শব্দটা রিসিভ করে সেটাই হচ্ছে কি অবজেক্ট। তো এখানে ডুইংটা হচ্ছে একটা ইনডিরেক্ট অবজেক্ট। হ্যাঁ, ডুইংটা কি ইনডিরেক্ট অবজেক্ট এবং উপরের এই বাক্যগুলোতে যে স্মোকিং, তারপর হচ্ছে কুকিং, তারপরে মিটিং, এরা হচ্ছে গিয়ে এই বাক্যগুলোতে ডিরেক্ট অবজেক্ট হিসেবে কাজ করছে। এখন দেখেন এই যে এটাকে ডুইং কে আমি বলছি ইনডিরেক্ট অবজেক্ট, কেন বলছি ইনডিরেক্ট অবজেক্ট, একটা ট্রিক্স দেখেন। আপনি যদি ডুইং শব্দটা বাদ দিয়েও বাক্যটাকে লেখেন, যদি বলেন অ্যামি অ্যাডমিটস দ্য মিসচিফ, অ্যামি অপকর্মটির কথা স্বীকার করেছে, এই ডুইংটা দিয়ে আমরা অপকর্ম করার কথা স্বীকার করেছে বলেছি। তো অপকর্মটি স্বীকার করেছে, আমি অ্যাডমিটস দ্য মিসচিফ, এইটুকু বললেও কিন্তু বাক্যটার অর্থের কোনো হেরফের হয় না। তাহলে এখানে কি ডুইং হচ্ছে একটা ইনডিরেক্ট অবজেক্ট, তার মানে ইনডিরেক্ট অবজেক্টটা আমরা বাদ দিয়ে দিলেও বাক্যের অর্থের আসলে তেমন কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, আমাদের হচ্ছে আজকে জেরান্ডের তিনটি ব্যবহার জানার কথা ছিল, আমরা দুইটি জেনে ফেলেছি এবং এটা হচ্ছে আমাদের জন্য আজকে সর্বশেষ ব্যবহার জানা হবে, জেরান্ডের ব্যবহার থেকে সর্বশেষ ব্যবহার। তো এখানে দেখি যে কি বলা হয়েছে, জেরান্ড আফটার প্রিপোজিশন, তার মানে কি জেরান্ড হচ্ছে প্রিপোজিশনের পরে বসে, কিংবা আমরা যেটাকে বলি হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে জেরান্ড বসে। এখন প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে জেরান্ড কিভাবে বসে সেটা হচ্ছে প্রশ্ন। When a verb comes after a preposition, we must add ing with the verb. কি বলছে এখানে, when a verb comes after a preposition,
we must add ing with the verb. We must add ing with the verb. তার মানে আমরা এটা কিন্তু জানি যে প্রিপোজিশনের পরে যখন কোনো ভার্ব আসে তখন সেই ভার্বটার সাথে আইএনজি যুক্ত করতে হয়। এটা আমরা রাইট ফর্মস অফ ভার্বের মধ্যেও পড়েছি। তো এই যে প্রিপোজিশনের পরে ভার্বটা আসার কারণে আমরা আইএনজি যুক্ত করলাম এবং ওই আইএনজি যুক্ত ভার্বটা কিন্তু তখন প্রিপোজিশনের অবজেক্ট হয়ে যায়। হ্যাঁ, এখন একটা ছোট ইনফরমেশন হচ্ছে প্রিপোজিশন কোথায় বসে। প্রিপোজিশন কিন্তু সবসময় নাউন কিংবা প্রোনাউনের আগে বসে। তার মানে কি, প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের আগে বসে। এখন আমরা জানি কি, আমরা জানি যে আইএনজি যুক্ত করলে কি হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে সেটা কি হবে, জেরান্ড হবে। তো এখন প্রিপোজিশনের পরে যেহেতু আমরা একটা ভার্ব পাচ্ছি এবং সেটার সাথে আইএনজি যুক্ত করছি, তার মানে প্রিপোজিশনের পরে আইএনজি যুক্ত ভার্ব পাচ্ছি মানে সেটা একটা জেরান্ড এবং সেটা কি প্রিপোজিশনের অবজেক্ট এবং ওইটা একটা নাউন, তাই না? এখন আমরা কিছু উদাহরণ দেখি। প্রথম উদাহরণে বলা হচ্ছে Can you sneeze without opening your mouth? Can you sneeze without opening your mouth? এই যে দেখেন এখানে without কি একটা প্রিপোজিশন, এখানে উইদাউট কি একটা প্রিপোজিশন এবং এর পরে আমরা একটা ভার্ব পেয়েছি সেটা ওপেন। এখন এর সাথে যদি আমরা আইএনজি যুক্ত না করি তাহলে এটা নাউন হবে না। কারণ কি, প্রিপোজিশন বসে কার আগে, নাউন বা প্রোনাউনের আগে। যেহেতু আমরা ভার্ব পেয়েছি তাহলে এটাকে আমরা প্রোনাউনে নিতে পারছি না। এখন এটাকে আমরা কি করতে পারি, নাউনে নিতে পারি। নাউনে নেওয়ার জন্য আমরা কি করব, আইএনজি যুক্ত করব, তখন এটা নাউন হয়ে যাবে এবং এই আইএনজি যুক্ত নাউনটি একটি জেরান্ড হিসেবে এবং এই প্রিপোজিশনটির অবজেক্ট হিসেবে, উইদাউট প্রিপোজিশনটির অবজেক্ট হিসেবে কাজ করবে। তো বাক্যটা তাহলে কি দাঁড়ায় সঠিক রূপে, ক্যান ইউ স্নিজ উইদাউট ওপেনিং ইওর মাউথ। দ্বিতীয় বাক্যে বলা হচ্ছে কি, she is good at painting। এখানে দেখেন এই যে এই at, এটা একটা প্রিপোজিশন এবং এর পরে পেইন্ট একটা ভার্ব আছে এবং এটাকে আমাদের নাউনে নিতে হবে, এই জন্য আমরা আইএনজি যোগ করে ফেলেছি। তখন এটা কি হয়ে গেল, নাউন হলো এবং এটা একটা জেরান্ড হলো। তাহলে কি হলো, she is good at painting। পরের বাক্যটিতে আমরা দেখি I am fond of eating chocolates। I am fond of eating chocolates। অলরাইট, তো এখানে অফ কি, অফ একটা প্রিপোজিশন, এখন অফের পরে একটা ভার্ব আছে। যেহেতু অফ একটা প্রিপোজিশন, এখন আমাদের প্রিপোজিশন ইউজ করতে হয় নাউন বা প্রোনাউনের আগে। এখন আমরা কি করব, ইটের সাথে আইএনজি যোগ করে এটাকে নাউন বানিয়ে ফেলবো। নাউন বানিয়ে ফেলতে গেলে আইএনজি যোগ করে এটা কি হয়ে যাচ্ছে, ইটিং। আই এম ফন্ড অফ ইটিং চকলেটস। তাহলে এখানে কি হলো, এই বাক্যটিতে ইটিং একটা আইএনজি যুক্ত নাউন হয়ে সেটা জেরান্ড হয়ে গেল। ক্লাস এখনো শেষ হয়নি, একটু বাকি আছে, সেটা হোমওয়ার্কের কাজ। হোমওয়ার্ক না দিলে ক্লাস অসম্পন্ন থেকে যায়। সো এখন এই ক্লাসটাকে ইনকমপ্লিট না রেখে কমপ্লিট করার জন্য আমি অল্প কিছু হোমওয়ার্ক দিচ্ছি। এখানে কাজটা হবে কি, use ing with underlined verbs if it is necessary and write no error if the sentence is correct। তার মানে কোনো বাক্যের মধ্যে যদি আমাদের আইএনজি যুক্ত করে জেরান্ড গঠন করতে হয় তাহলে সেটা জেরান্ড গঠন করে বাক্যটাকে সঠিক করতে হবে। আর যদি কোনো বাক্যের মধ্যে অলরেডি আইএনজি যুক্ত ভার্ব থাকে, জেরান্ডে থাকে, কোনো ভুল না থাকে, তাহলে আমরা লিখব নো এরর। তো এখানে প্রথম যেটা আছে, 1 নম্বরের বাক্যটা কি, ড্যান্স ইজ গ্রেট ফান। তো এখানে দেখেন এই যে ড্যান্স, ড্যান্স তো একটা ভার্ব। তো ভার্বকে তো আমরা বাক্যের সাবজেক্ট হিসেবে ইউজ করতে পারি না। বাক্যের সাবজেক্ট হিসেবে আমরা ইউজ করতে পারি নাউন বা প্রোনাউনকে। তাহলে আমরা কি করব, ড্যান্সের সাথে আইএনজি যুক্ত করব, আইএনজি যুক্ত করে সেটাকে নাউন হিসেবে ব্যবহার করব এবং এটা তখন কি হয়ে যাবে, তখন ওই আইএনজি যুক্ত নাউনটা বেসিক্যালি কি হবে, জেরান্ড। তাহলে বাক্যটা সঠিক হবে ড্যান্সিং ইজ গ্রেট ফান। এখন এই ড্যান্সিংটাকে আমরা এই বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারছি। দ্বিতীয় বাক্যের মধ্যে বলা আছে ডুইং হোমওয়ার্ক ইজ বোরিং। ডুইং হোমওয়ার্ক ইজ বোরিং। আমরা জানি যে হোমওয়ার্ক করতে সবারই আসলে বোরিং লাগে। তো এখানে এই যে ডুইং তো অলরেডি আছেই জেরান্ড ফর্মে, তাই না? এখানে ডুইং কে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি এবং ডু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এটাকে নাউন হিসেবে ব্যবহার করে বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে নিয়ে এসেছি। এখন আমরা একটু খেয়াল করি, সেটা কি, এখানে দেখেন ইজ আছে। হ্যাঁ,
আমরা জানি যে am, is, are, was, were এই পাঁচটা টু বি ভার্ব যখন কোনো বাক্যের মধ্যে কি হয় অক্সিলারি ভার্ব হিসেবে কাজ না করে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে তখন আমরা সেটাকে বলি হচ্ছে লিঙ্কিং ভার্ব। হ্যাঁ, তো লিঙ্কিং ভার্বের পরের অংশ কিন্তু লিঙ্কিং ভার্বের পরে কি করতে হয় আমাদের একটা কমপ্লিমেন্ট যুক্ত করতে হয়। লিঙ্কিং ভার্বের পরে কি করতে হয় একটা কমপ্লিমেন্ট যুক্ত করতে হয়। তো এই কমপ্লিমেন্টটা কি হবে হয় কোনো নাউন হবে অথবা কোনো অ্যাডজেক্টিভ হবে অথবা এমন কোনো ফ্রেজ কিংবা ক্লজ হবে যেটা হচ্ছে নাউনের মতো কিংবা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এখন এই বাক্যে দেখেন ইজ কিন্তু হচ্ছে কি একটা লিঙ্কিং ভার্ব, তাহলে আমাদের একটা ইজের পর একটা নাউন কিংবা অ্যাডজেক্টিভ যুক্ত করতে হবে। তো ইজের পর একটা ভার্ব ছিল অ্যাকচুয়ালি বোর। হ্যাঁ, তো এই বোরকে তো আমরা আসলে কি করতে পারি এখানে আইএনজি যুক্ত করে আমরা এটাকে অ্যাডজেক্টিভে নিয়ে যেতে পারি। তো এই জন্য আমরা কি করেছি বোরের সাথে আইএনজি যোগ করেছি এবং আইএনজি যোগ করে হচ্ছে এটাকে অ্যাডজেক্টিভে রূপান্তর করে ফেলেছি। ডুইং হোমওয়ার্ক ইজ বোরিং এবং এই বাক্যের মধ্যে কোনো ভুল নেই, এই জন্য আমরা কি লিখেছি নো এরর। আশা করি আজকের ক্লাস সবাই বুঝতে পেরেছেন। পরের ক্লাসে আমরা জেরান্ডের আরো 4টি ব্যবহার সম্পর্কে জানবো।